আমাদের চারপাশে প্রতিদিন কত সম্পর্ক ভাঙছে, কত সম্পর্ক গড়ছে তার হিসেব নেই। কর্মব্যস্ত জীবনে সমস্যা প্রায় সব সম্পর্কেই রয়েছে। যারা সমস্যার সঙ্গে একজোট হয়ে মোকাবেলা করে মানিয়ে নিতে পারছে তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হচ্ছে, আর যারা মানিয়ে নিতে পারছে না তাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সম্পর্কের মেয়াদ ঠিক কতদিন তা জানার উপায় আবিষ্কার করেছেন একদল মনোবিজ্ঞানী গবেষক। তারা 134 যুগলের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে পরীক্ষা চালিয়ে নিশ্চিত হয়েছেন যে সম্পর্কের মেয়াদ ঠিক কতদিন। দর্শক, শুরু করছি আজকের আইটি জোন। চিকিৎসা বিজ্ঞানের রোগ নির্ণয়ের পদ্ধতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে ত্রিমাত্রিক বা 3D রঙিন এক্সরের উদ্ভাবন করলেন বিজ্ঞানীরা। 20 বছরের গবেষণার সাফল্য এটি। সার্নের গবেষকদের কৃতিত্ব এটাও যে তারা সেই পদ্ধতিকে আরও উন্নত করতে পেরেছেন। ফলে হাড়ের গায়ে আলো লেগে ফিরে আসার যে প্রতিফলন এতকাল সাদা কালো দেখাতো, রঙিন পিক্সেলে এবার তাতেই রাঙিয়ে তোলা যাবে। সার্নের গবেষক দলের প্রধান ফিল বাটলারের দাবি, আর কোনো যন্ত্রই এত নির্ভুল ছবি তুলবে না। অধরা হিগস বোসন কণার সন্ধান দেয়া সার্নের বিখ্যাত লার্জ হ্যাড্রন কোলাইডারের মাধ্যমেই এই আবিষ্কার করেছেন তারা। বিশেষ রঙিন এক্সরে দেহের অস্থি, তরুণাস্থি ও পেশিগুলিকে আরও স্পষ্ট করে তুলে আঘাতের সঠিক উৎপাদনস্থল ও তার অবস্থা নির্ণয়ে সক্ষম হবে। শুধু তাই নয়, এর মাধ্যমে টিউমারের উপস্থিতিও শনাক্ত করা যাবে। উল্লেখ্য, এই যন্ত্রের ব্যবহারে চিকিৎসা বিজ্ঞান অনেকটাই এগোবে বলে আশা প্রকাশ করেছেন গবেষকরা। সার্নের এই প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে কাজে লাগাচ্ছেন নিউজিল্যান্ডের এক বহুজাতিক কোম্পানি। তাদের এই কাজে সাহায্য করছে ইউনিভার্সিটি অফ ওটাগো এবং ইউনিভার্সিটি অফ ক্যান্টারবেরি। ইন্টারনেটের ব্যবহার দিন দিন যতই বাড়ছে তার সাথে বাড়ছে ইন্টারনেটের সিকিউরিটির গুরুত্ব। এই সিকিউরিটি যে শুধু ইন্টারনেট বা কম্পিউটারের সাথে সম্পর্কিত তা নয়, আধুনিক সব ধরনের ইলেকট্রনিক ডিজিটাল ডিভাইস সহ হ্যাকিংয়ের শিকার হতে পারে। তাই যদি সবসময় সাবধান না থাকেন তাহলে আপনিও ক্ষতির সম্মুখীন হতে পারেন।
দর্শক, এবার সাইবার সিকিউরিটি নিয়ে বিস্তারিত জানাবো সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট নিজাম মাহমুদের কাছ থেকে। অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটি বলতে আমরা আসলে কী বোঝাই, লেট মি এক্সপ্লেইন দিস থিং। যে কেউ একজন আমার ডেটাটা আমার অনুমতি ছাড়াই ব্যবহার করছে অথবা পরিবর্তন করছে। আমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, ওখানে আমার 5,000 টাকা আছে, আমার অনুমতি ছাড়া সে আনঅথরাইজড অ্যাক্সেস, সামহাউ সে এটা অ্যাক্সেস করলো অথবা সামহাউ এটা মডিফাই করলো, সামহাউ সে 5,000 টাকা তুলে নিয়ে গেল। দিস ইজ কল সাইবার সিকিউরিটি। তাহলে সাইবার এবং ওখানে যে সিকিউরিটিটা, সেই জায়গাটা একটা হিউজ গ্যাপ। সো ইফ ইউ হ্যাভ এ কাস্টমার ফেস অ্যাপ্লিকেশন অ্যান্ড ইফ দ্যাট application contain customer PII type of data, PII means personal identificational information, or PHI personal health information, তাহলে সেই ধরনের অ্যাপ্লিকেশন ইউ মাস্ট হ্যাজ টু অনবোর্ড আন্ডার DDoS প্রোটেকশন মেকানিজম। তো DDoS হচ্ছে একটা ক্লাউড বুস্ট মেকানিজম। জাস্ট আপনারা যেরকম সহজভাবে বুঝাই, মানে পানি যখন আমরা খাই আমরা এটা ফিল্টার করি, আমাদের গোলটা কোথায়, যে পানিটা আমি পান করব, ড্রিঙ্ক করব, সেটা 100% সেফ ফর আস, রিস্ক ফ্রি। ঠিক একইভাবে আমার অ্যাপ্লিকেশনটা যখন একটা ধরনের অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে www.abc.com, যখন ইউজার এটা টাইপ করবে তখন এটা আমার সার্ভারে হিট করার আগে একটা ক্লাউড বেসড সলিউশন ফিল্টারিং মেকানিজমের কাছে যাবে। ওখান থেকে এটা কমপ্লিটলি ক্লিন হয়ে আসবে। এখানে যদি কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস থাকে, সেই সিস্টেমটা অটোমেটিক এটা ডিটেক্ট করবে, ফিল্টার করবে, অ্যালার্ট করবে এবং ক্লিন ট্রাফিকটা আমার সার্ভারে আসবে। তো আলটিমেটলি গেইনার হচ্ছে আমার কনজিউমার। যেমন একটা ব্যাংক তার মানি তো তার না, সে আসলে কনজিউমারের মানিটা ডিল করতেছে। এখন কনজিউমারের রাইট আছে, এটা একটা পাবলিক হোল্ডার কোম্পানি। কনজিউমারের 100% তুমি আমার ডেটাটাকে কতটুকু প্রোটেকশন করতেছো। তো আমাদের ওখানে একটা ল আছে যে ইফ দিস টাইপ অফ সিচুয়েশন that you have to do the network penetration test once a year mandatory. So what is penetration test? আমরা ইথিক্যাল হ্যাকার হায়ার করলাম। ইথিক্যাল তারা আমার পুরো নেটওয়ার্কে অ্যাসেস করলো, করার পর সে আমার নেটওয়ার্কের উইকনেসটা ফাইন্ড আউট করলো। তো ফাইন্ড আউট করে সে আমাকে বললো যে দেখো তোমার নেটওয়ার্কের বা তোমার সিস্টেমে এই উইকনেসটা আছে, আমি হ্যাকার হয়ে আমি এগুলো কিন্তু এক্সপ্লয়েট করতে পারছি, তোমাকে আমি এটা রিপোর্ট দিচ্ছি, এই অনুযায়ী তুমি এটাকে রিমিডিয়েট করো। তখন কোম্পানিগুলো ওদের রিপোর্ট অনুযায়ী এই গ্যাপগুলো তারা ফিল আপ করে। নেক্সট ইয়ার সে আবার ডাকে, হয়তো আবার 10টা নতুন ফাইন্ডিং বের হলো। তো এইভাবে করতে করতে এই যে এটা প্র্যাকটিস, যে হোয়াট ইজ মাই উইকনেস, লেটস ফিগার ইট আউট, এটা কিন্তু আমি নিজস্ব লোক দিয়ে করাচ্ছি না, আমি বাইরে থেকে লোক নিয়ে আসতেছি এটা করানোর জন্য। এখন আমাদের দেশকে এটা করছে, যদি করে দ্যাটস গ্রেট, ইফ ইট ইজ নট উই হ্যাভ টু ডু ইট ইমিডিয়েটলি। যেমন ধরনের পাসওয়ার্ড, আপনি যেটা বললেন পাসওয়ার্ড হ্যাকিং হয়, তো পাসওয়ার্ডটা সাধারণত আমরা আগে ধরুন আজ থেকে 5 বছর আগে দেখতাম যে মানুষ পাসওয়ার্ড ইউজ করতো না, জাস্ট কম্পিউটার লগ ইন করতো। এখন অ্যাওয়ারনেস বাড়ানো তো মানুষ পাসওয়ার্ড ইউজ করে, কিন্তু তারপরেও রক্ষা নেই। তো সেই ক্ষেত্রে আমরা যেটা সবাইকে রিকমেন্ড করি যে আপনি এক শব্দের পাসওয়ার্ড না ইউজ করে আপনি যদি একটা পুরো সেন্টেন্স ইউজ করেন এজ আ পাসওয়ার্ড, যেমন ABC*123 এই ধরনের পাসওয়ার্ড না ইউজ করে আই লাভ মাই কান্ট্রি, অথবা আপনার একটা প্রিয় বাংলা গান, অথবা কোনো একটা সং, অথবা হোয়াট এভার ইউ লাইক, ইফ ইট ইজ এ সেন্টেন্স, এবং ওই সেন্টেন্সের মধ্যে যদি আপনি কিছু স্পেশাল ক্যারেক্টার দেন, এটাকে আমরা বলি ডিকশনারি, নট টু ইউজ ডিকশনারি ওয়ার্ড। মিনিং ইজ দ্যাট, যেমন আমি আয়ের জায়গায় আমি এমন একটা জিনিস ইউজ করলাম $, ফর এক্সাম্পল, তা আমি খালি জানি যে আমি আয়ের জায়গায় $, বসাইছি। ধরেন ওয়ের জায়গায় আমি @ বসালাম বা অন্য একটা ক্যারেক্টার বসালাম, তাহলে হলো কি এটা একই তো এটা মোর দ্যান 16 ক্যারেক্টার, তারপর এখানে কিছু কমপ্লেক্স ক্যারেক্টার আছে। এখন হ্যাকার যখন এই জিনিসটা পেল, সে তখন এটা যখন সে কপি করে তার সিস্টেমে দিল, তার একটা নির্দিষ্ট সফটওয়্যার আছে যেখানে এগুলো ডিক্রিপ্ট করা হয়, তখন এটা ওই সফটওয়্যারটা এটা ডিক্রিপ্ট করতে হয়তো তার 3 মাস লেগে যাবে, 2 মাস লেগে যাবে। হ্যাকারের অত সময় নেই, কারণ আপনি কম্পিউটারে এই জিনিসটা ডিটেক্ট করে ফেলবে। তাহলে একটা জিনিস, আমি পাসওয়ার্ডটা অ্যাজ লেন্দি অ্যাজ পসিবল, ইনস্টেড অফ ওয়ার্ড আই উইল ইউজ অ্যাজ এ সেন্টেন্স। দেন নেক্সট স্টেপ, যেহেতু আমার কম্পিউটারে লেটেস্ট, যেহেতু ম্যাক্সিমাম যেহেতু উইন্ডোজ বেসড কম্পিউটার, লেটেস্ট সফটওয়্যার প্যাচ আমি ইনস্টল করছি কিনা, যে মাইক্রোসফট অলরেডি এটা ডাউনলোড করছে। এখন একটা নির্দিষ্ট জায়গায় গেলেই আমি দেখতে পারবো যে আমার কালকে রাত্রে ওই
কোনো কিছু ডাউনলোড হলো কিনা বা এরকম লেটেস্ট সফটওয়্যার প্যাচ, আমরা প্যাচ বলি PATCH, এটা ডাউনলোড হলো কিনা। তো থার্ড যে জিনিসটা দেখতে হবে অ্যাজ এ ইউজারে, যে আমার কম্পিউটারে কোনো অ্যাটলিস্ট একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল আছে কিনা। তো মাইক্রোসফট অলরেডি অফারিং দ্য ফ্রি অ্যান্ড দেয়ার ওন বিল্ট ইন অপারেটিং অ্যান্টিভাইরাস সফটওয়্যার, অথবা আমি যে কোনো একটা থার্ড পার্টি সফটওয়্যার আমি ইনস্টল করতেই পারি। তো এই তিনটা সাধারণ জিনিস যদি কেউ আমরা করি তাহলে ইট ইজ ভেরি মাচ প্রোটেক্টেড। ফিশিং টেল এটা আসলে খুবই কঠিন একটা কাজ জিনিস, যেটা মনে হচ্ছে যে একেবারেই আমার খুবই পরিচিত একটা লোক আমার কাছে ইমেল পাঠিয়েছে এবং সে আমাকে এমন একটা ইনফরমেশন দিল যেটা বলে তুমি যদি ইনফরমেশন যেতে চাও, একটা লিঙ্ক সে আমাকে দিল, সেটা হলো সামারি। আমাকে দেখতে হবে ফর্মটাকে, ওই ইমেলের মধ্যে কোনো আছে কিনা, কতগুলো কিওয়ার্ডস আছে যে, বা কোনো লিঙ্ক আছে কিনা যে আমাকে কি করতে বলতেছে। তো ওয়ান্স আই থিঙ্ক দ্যাট ওকে এভরিথিং লুকস গুড, নাহলে আমি যদি ভুলক্রমে ওই লিঙ্কটাতে ক্লিক করি তাহলে কিন্তু সে একটা ওই যে আমাকে পাঠালো তার গোলটা কি, তার গোলটা হচ্ছে আমার কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল করা, এটা আমাদের কম্পিউটারের ভাষায় আমরা মেলওয়্যার বলি। এবং অনেক সময় মেলগুলো করে এত স্ট্রং, ওইগুলো অ্যান্টিভাইরাস সফটওয়্যার ডিটেক্ট করতে পারে না। তাহলে হয় তারপর থেকে ওই সফটওয়্যারটা স্পাই হিসেবে কাজ করতেছে, সে আমার প্রতিটা কিবোর্ডে স্ট্রোক সে কপি করতেছে, মানে এটা রেকর্ড করতেছে এবং সে তার কাছে পাঠাচ্ছে। তো ধরেন আমার মেলওয়্যার আমার কম্পিউটারে সামহাও চলে আসলো, আমি এখন আমার ব্যাংকে লগ ইন করলাম, আমার সব যাই আমি করতেছি ওগুলো সে পেয়ে যাচ্ছে, অ্যান্ড দ্যাটস হোয়াট হি ওয়ান্ট। তাহলে এই যে সিম্পল অ্যাওয়ারনেস জিনিসগুলো যদি আমরা করি, আমার মনে হয় ইউজার লেভেল, যেটা নর্থ আমেরিকা মানুষ অনেক অনেক সচেতন আগের তুলনায়। সো আই বিলিভ অলরেডি পিপল আর ডুইং, ইফ ইট ইজ নট জাস্ট সাম ক্যাম্পেইন, দ্যাটস ইট। পরিবার সহ বেড়াতে যাবার বিষয়টি বেশ কয়েক বছর ধরে আমাদের দেশের মানুষের মধ্যে ব্যাপকভাবে বেড়েছে। আর এই জন্য প্রয়োজন যেখানে যাবেন সেখানে থাকার একটি ভালো ব্যবস্থা, অর্থাৎ হোটেল বুকিং। কিন্তু আপনি একবার চিন্তা করুন তো, যদি 10 দিনের জন্য বেড়াতে যাবেন কিন্তু কোনো হোটেল বুকিং দেবেন না, নিজের থাকার জায়গাটা নিজের সাথে করে নিয়ে যাবেন, বিশ্বাস হচ্ছে না? চলুন দেখে আসি। প্রযুক্তির উৎকর্ষের এই যুগে অসম্ভব কিছু নেই। সেই ধারাবাহিকতায় বিজ্ঞানীরা এবার আবিষ্কার করলেন এমন এক বাড়ি যা তৈরি করতে সময় লাগে মাত্র 6 ঘন্টা। এটি ফোল্ডিং সুবিধার বাড়ি, অর্থাৎ প্রয়োজনে বাড়িটি খুলে অন্যত্র সরানো যাবে। ভূমিকম্প প্রতিরোধক আধুনিক এই বাড়ি একই সঙ্গে পরিবেশ বান্ধবও। গ্রিড ইলেকট্রিসিটির পরিবর্তে সোলার প্যানেল সিস্টেম, LED লাইট এবং বৃষ্টির পানি সংরক্ষণ সিস্টেম থাকবে। এত কিছু জানার পর নিশ্চয়ই এই বাড়িটির নাম জানতে ইচ্ছে করছে। বাড়িটির নাম MADI হোম। এই বাড়ি ডিজাইন করেছেন ইতালিয়ান স্থপতি রেন্টো ভিডাল। যে কোনো জায়গায় এই বাড়ি তৈরি করা যেতে পারে। তৈরির সময় কংক্রিটেরও দরকার নেই। দেয়াল, ছাদ, মেঝে সহ সবকিছুই রেডিমেড তৈরি থাকে। MADI এর 3 জন কর্মী 6 থেকে 7 ঘন্টার মধ্যে দেয়াল, ছাদ সহ বাড়ির প্রতিটি মডেল তৈরি করে দিতে পারে, যা ভূমিকম্প প্রতিরোধক, আধুনিক ও টেকসই বাড়ি। ইতিমধ্যে তারা বিভিন্ন ডিজাইনে এমন বাড়ি সরবরাহ করছে। স্কয়ার ফিটের ছোট বাড়ি, একটি স্টেয়ার কেস, সিঁড়ি সহ খরচ পড়বে 24,800 ব্রিটিশ পাউন্ড। 904 স্কয়ার ফিটের পারিবারিক বাড়ি, 2টি স্টেয়ার কেস, সিঁড়ি সহ খরচ পড়বে 54,900 ব্রিটিশ পাউন্ড। প্রতিটি মডেলের বাড়ি অর্ডারের 60 দিনের মধ্যে সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানটি। MADI বাড়ি সম্পূর্ণভাবে ইতালিতে তৈরি। এই বাড়ির দেয়াল, ছাদ, মেঝে সহ সবকিছুই সহজে খোলা যায়, ফলে প্রয়োজনে নতুন জায়গায় স্থানান্তরিত করা সম্ভব। তাই ভ্রমণ প্রিয়রা চাইলেই এই ফোল্ডিং বাড়ি নিয়ে ঘুরতে পারবেন।
বিশ্বের সবচেয়ে বড় লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করেছে টেসলা। দক্ষিণ অস্ট্রেলিয়ায় ইতিমধ্যে ব্যাটারি ইনস্টলের কাজ সম্পন্ন হয়েছে। কয়েকদিনের মধ্যেই দেশটির বিদ্যুৎ বিভাগ ব্যাটারিটি পরীক্ষা নিরীক্ষা শুরু করবে। বিশ্বের সবচেয়ে বড় লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করেছে টেসলা। দক্ষিণ অস্ট্রেলিয়ায় ইতিমধ্যে ব্যাটারি ইনস্টলের কাজ সম্পন্ন হয়েছে। কয়েকদিনের মধ্যে দেশটির বিদ্যুৎ বিভাগ ব্যাটারিটি পরীক্ষা নিরীক্ষা শুরু করবে। এবছরের জুলাই মাসে ব্যাটারিটি তৈরির জন্য ক্রয় আদেশ পায় টেসলা, আর এ কাজের জন্য সময় দেওয়া হয়েছিল মাত্র 100 দিন। 129 মেগাওয়াট ক্ষমতার বিশাল এই ব্যাটারির মাত্র 100 দিনে তৈরি করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল টেসলার জন্য। তবে বিষয়টি এর থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল টেসলার প্রধান নির্বাহী অ্যালন মাস্কের জন্য, কেননা নির্ধারিত সময়ের মধ্যে ব্যাটারি ইনস্টলেশন সম্পন্ন করতে না পারলে কোনো টাকা না নেয়ারও অঙ্গীকার করেছিলেন তিনি। টেসলার এই পাওয়ার প্যাক যুক্ত থাকবে সেখানকার বিদ্যুৎ গ্রিডের সাথে, আর পুরো ব্যাটারি সিস্টেমটি রিচার্জ হবে উইন্ড মিলের মাধ্যমে। পুরো পাওয়ার প্যাক সিস্টেমটির জন্য টেসলাকে প্রায় $50 মিলিয়ন পরিশোধ করবে দেশটির সরকার। দক্ষিণ অস্ট্রেলিয়ার বিদ্যুতের একটি বড় অংশই আসে নবায়নযোগ্য মাধ্যম থেকে। তবে 2016 সালের সেপ্টেম্বরে বেশ বড় একটি ব্ল্যাক আউটের শিকার হয়েছিল রাজ্যটি, যার দরুন বড় একটি সময় ধরে রাজ্যের বাসিন্দারা অন্ধকারে ছিলেন। এরপরে বিদ্যুৎ ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নেয় সরকার। সেখানকার 30,000-এর বেশি পরিবারের জন্য একটি বিকল্প বিদ্যুতের উৎস তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হয়, যা জরুরি অবস্থায় বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। এরই অংশ হিসেবে 129 মেগাওয়াট ক্ষমতার বিশাল এই ব্যাটারি তৈরির জন্য দরপত্র চাওয়া হয়, যেখান থেকে কাজটি পেয়েছিল টেসলা। দর্শক, এবার বিদায় নেবার পালা। প্রযুক্তির নতুন নতুন আবিষ্কারের খবরাখবর নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।